বিগ ব্রেকিং, ইরানি হামলার ভয়ে খাবারের গাড়িতে লুকিয়ে আরো বেশি বিপদে ছিলাম, বোমা ফাটালেন ট্রাম্প। সহসাই খুলছে না হরমুজ প্রণালী, আবারও বাড়ছে তেলের দাম। ট্রাম্পকে ঘুম থেকে জাগাতে নারী নিয়োগ। মধ্যপ্রাচ্যে প্রথম দেশ হিসেবে মৃত্যুদণ্ড বাতিল করল লেবানন। এদিকে হাদি হত্যার আসামিদের বাংলাদেশে ফেরত দিতে নতুন বার্তা দিল ভারত। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে না টেনে শেষ পর্যন্ত দেখুন। ইরানের পক্ষ থেকে হত্যার হুমকির কারণে গত মাসে তুরস্কে গোপনে ফ্লাইট বদল করেছিলেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সেই ফ্লাইট শেষ পর্যন্ত তিনি ব্রিটেনের উদ্দেশ্যে উড়েছিলেন, সেটি এয়ারফোর্স ওয়ানের তুলনায় আরও ঝুঁকিপূর্ণ ছিল বলেও দাবি করেছেন তিনি। ন্যাটো সম্মেলনে অংশ নিতে আঙ্কারায় যাওয়ার পর ট্রাম্পকে এয়ারফোর্স ওয়ান থেকে একটি সামরিক উড়োজাহাজে গোপনে নেওয়া হয়েছিল। মার্কিন সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী এই কাজে খাবার সরবরাহের একটি গাড়ি ব্যবহার করা হয়। ইরানের সম্ভাব্য হত্যা চেষ্টার হুমকির কারণে এমন নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল। হোয়াইট হাউস তখন ফ্লাইট পরিবর্তনের বিষয়টি প্রকাশ করেনি। সোমবার ওয়াশিংটন পোস্ট এই খবর প্রকাশ করার পর বিষয়টি সামনে আসে। এরপর প্রেসিডেন্টের সঙ্গে থাকা কর্মকর্তা ও সাংবাদিকদের বহনকারী বিমানটি আদৌ ঝুঁকিতে ছিল কিনা তা নিয়ে প্রশ্ন ওঠে। মঙ্গলবার সাংবাদিকদের ট্রাম্প বলেন, আমার মনে হয় আমি যে বিমানে উড়েছি সেটি আসলে বেশি ঝুঁকিপূর্ণ ছিল, কারণ আমার ধারণা তারা সম্ভবত ওই বিমানটিকে লক্ষ্যবস্তু বানানোর চেষ্টা করত। সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্পকে খাবার সরবরাহের গাড়িতে লুকিয়ে যাওয়ার নানা ব্যঙ্গাত্মক ছবি ও মিম ছড়িয়ে পড়ার পরও তিনি জানান ফ্লাইট বদলের সিদ্ধান্ত তার নিজের ছিল না। মার্কিন প্রেসিডেন্টের নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিসের নির্দেশেই তিনি সিদ্ধান্তটি মেনে নিয়েছিলেন। ট্রাম্প বলেন, এটি পুরোপুরি সিক্রেট সার্ভিসের সিদ্ধান্ত, তারা যা করতে বলে আমি সেটিই করি, তাই সিক্রেট সার্ভিস ও সামরিক বাহিনীর নির্দেশ মেনে চলি। তিনি আরও বলেন, মনে হয় সেখানে একটি হুমকি ছিল, বিষয়টি নিয়ে আমি খুব বেশি জানতে চাইনি, এমনিতেই আমি অনেক হুমকি পাই। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প তুরস্ক থেকে ব্রিটেনের উদ্দেশ্যে এয়ারফোর্স ওয়ানে যাচ্ছেন, তখন হোয়াইট হাউস এমনটাই জানিয়েছিল। কিন্তু ট্রাম্প ফ্লাইট ওঠার পরপরই গোপনে খাবার সরবরাহের গাড়ির মাধ্যমে সেটি থেকে বেরিয়ে অন্য একটি ফ্লাইটে ওঠেন। পরে সেই ফ্লাইটে ব্রিটেনের উদ্দেশ্যে রওনা হন তিনি। ন্যাটো সম্মেলনে যোগ দিতে ট্রাম্প কাতারের দেওয়া নতুন করে সংস্কার করা একটি বিমান নিয়ে আঙ্কারায় গিয়েছিলেন। কিন্তু তুরস্ক ছাড়ার সময় তিনি হঠাৎ পুরনো এয়ারফোর্স ওয়ান ব্যবহারের ঘোষণা দেন। এতে নতুন বিমানটির নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। ন্যাটো সম্মেলনে যাওয়াই ছিল কাতারের দেওয়া বিমানটির প্রথম আন্তর্জাতিক সফর। দ্রুত সংস্কার করা এই বিমানের ব্যয় ও নিরাপত্তা নিয়ে আগেই নানা প্রশ্ন উঠেছিল। এর মধ্যেই ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তেজনা বাড়ছিল। তুরস্কের সঙ্গে ইরানের সীমান্ত থাকায় ট্রাম্পের সফরের সময় নিরাপত্তা ঝুঁকিও বিশেষভাবে বিবেচনায় নেওয়া হয়েছিল। অপরদিকে সহসাই খুলছে না হরমুজ প্রণালী, আবারও বাড়ছে তেলের দাম। আন্তর্জাতিক বাজারে তেলের দাম আবারও বেড়েছে। মধ্যপ্রাচ্য জাহাজে হামলার ঘটনায় হরমুজ প্রণালী পুনরায় চালু করা নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনায় অগ্রগতির আশা কমে যাওয়ায় তেলের বাজারে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বুধবার এশিয়ার বাজারে ব্রেন্ট ক্রুডের দাম 2% বেশি বেড়ে ব্যারেল প্রতি প্রায় $90 পৌঁছায়। আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্টের অক্টোবর সরবরাহের ফিউচার $89.61 দাঁড়ায়। ইরান যুদ্ধ শুরুর আগের সময়ের তুলনায় বর্তমানে ব্রেন্টের দাম প্রায় 24% বেশি। বিশ্লেষকদের মতে হরমুজ প্রণালী পুনরায় খোলার বিষয়ে আলোচনার অগ্রগতি ধীর হওয়া এবং নতুন করে সহিংসতা তেলের বাজারে অনিশ্চয়তা বাড়াচ্ছে। অস্ট্রেলিয়া ভিত্তিক কেসিএম ট্রেন্ডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, চুক্তির আশা পুরোপুরি শেষ হয়ে যায়নি, তবে এ বিষয়ে আস্থা স্পষ্টতই কমছে। এদিকে ইয়েমেনের আন্তর্জাতিক বাজারে স্বীকৃত সরকার অভিযোগ করেছে, বাব আল মান্দেব প্রণালীতে একটি বাণিজ্যিক জাহাজে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় 6 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে উদ্ধার অভিযানে যাওয়া নিরাপত্তা বাহিনীর 2 সদস্যও ছিলেন। এরপর মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, ইরানের বন্দরগুলোর উপর যুক্তরাষ্ট্রের অবরোধ ভেঙে যাওয়ার চেষ্টা করায় একটি পানামার পতাকাবাহী কার্গো জাহাজ হামলা চালিয়ে সেটিকে অচল করা হয়েছে।
হরমুজ প্রণালী পুনরায় খোলা নিয়ে গত কয়েকদিন ধরে নানা ধরনের বার্তা পাওয়া যাচ্ছে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রণালী নিয়ে ওমান ও ইরানের আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে এবং যত দ্রুত সম্ভব জলপথটি পুনরায় চালু করার আশা করছে দোহা। তবে ইরান জানিয়েছে, ওমানের সঙ্গে তাদের আলোচনা হরমুজ প্রণালী পুনরায় খোলার বিষয় থেকে আলাদা। তেহরানের দাবি, যুক্তরাষ্ট্র যুদ্ধের ক্ষতিপূরণ দেওয়া সহ নির্দিষ্ট কিছু শর্ত মেনে না নেওয়া পর্যন্ত প্রণালীটি পুরোপুরি খুলবে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, হরমুজ প্রণালীর উপর যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। তবে বাস্তবে জলপথটিতে জাহাজ চলাচল যুদ্ধের আগের তুলনায় অনেক কমে গেছে। সামুদ্রিক গোয়েন্দা প্রতিষ্ঠান উইন্ডওয়ার্ডের তথ্য অনুযায়ী সোমবার মাত্র 10টি জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করেছে। যুদ্ধের আগে প্রতিদিন গড়ে প্রায় 130টি জাহাজ এই জলপথ ব্যবহার করত। এদিকে ট্রাম্পকে ঘুম থেকে জাগাতে নারী নিয়োগ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বৈঠকের সময় ঘুমিয়ে পড়া থেকে জাগিয়ে রাখতে এক নারীকে বিশেষভাবে নিয়োগ দেওয়া হয়েছে, এমন দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে এই দাবির কোনো নির্ভরযোগ্য প্রমাণ মেলেনি। লন্ডন ভিত্তিক সংবাদ মাধ্যম ডেইলি স্টারের প্রতিবেদনের তথ্য অনুসারে 10 আগস্ট ওভাল অফিসে একটি অনুষ্ঠানে ট্রাম্পের চোখ বারবার বন্ধ হয়ে আসার ভিডিও ছড়িয়ে পড়ার পর এই জল্পনার শুরু। ভিডিওতে ট্রাম্পের পেছনে দাঁড়িয়ে থাকা এক নারীকে কয়েকবার নিজ পেটের কাছে হাত দিতে দেখা যায়। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমের কিছু ব্যবহারকারী দাবি করেন, ওই নারীর কাছে একটি বিশেষ বাজার বা সতর্ক করার যন্ত্র রয়েছে। ট্রাম্পের চোখ বন্ধ হয়ে এলে তিনি সেটা চাপ দিয়ে প্রেসিডেন্টকে জাগিয়ে দেন। কেউ কেউ মজা করে ওই নারীকে দ্য জ্যাপার নামও দিয়েছেন। একজন ব্যবহারকারী রসিকতা করে বলেছেন, ট্রাম্পকে যেন ল্যাপটপ রিবুট করার মতো আবার চালু করা হচ্ছে। তবে এই দাবিকে অনেকেই নিছক গুজব ও রসিকতা হিসেবে দেখছেন। তাদের যুক্তি, ট্রাম্পের পেছনে দাঁড়িয়ে থাকা ওই নারীর পক্ষে প্রেসিডেন্টের চোখ বন্ধ হয়েছে কিনা তা সহজে বোঝার কথা নয়। এছাড়া তাকে এ ধরনের দায়িত্ব দেওয়া হয়েছে এমন কোনো সরকারি তথ্য নেই। পেছনে থাকা নারীকে শনাক্ত করা হয়েছে 27 বছর বয়সী জেমি লি ফ্রাঙ্কলিন হিসেবে। তিনি রক্ষণশীল ধারার গণমাধ্যম উদ্যোক্তা ও ভাষ্যকার। অন্যদিকে মধ্যপ্রাচ্যে প্রথম দেশ হিসেবে মৃত্যুদণ্ড বাতিল করল লেবানন। লেবাননের পার্লামেন্ট মঙ্গলবার মৃত্যুদণ্ড বাতিল করেছে। এর মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে এই শাস্তির বিধান বাতিল করল দেশটি। লেবাননে 2004 সালের পর কোনো মৃত্যুদণ্ড কার্যকর করা হয়নি, তবে আদালতগুলোতে মৃত্যুদণ্ডের রায় দেওয়া অব্যাহত ছিল। সর্বশেষ রায়টি দেওয়া হয় সোমবার। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, চলতি বছরের জানুয়ারি পর্যন্ত কমপক্ষে 85 জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তি কারাগারে ছিলেন। হত্যা, সন্ত্রাসবাদ ও গুপ্তচর বৃত্তির মতো গুরুতর অপরাধে সাধারণ মৃত্যুদণ্ড দেওয়া হতো। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি জানায়, এখন সবচেয়ে গুরুতর অপরাধের জন্য কঠোর শ্রম সহ যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হবে। পার্লামেন্টে উপস্থিত বিচারমন্ত্রী আদেল নাসার মৃত্যুদণ্ড বাতিলের সিদ্ধান্তকে ঐতিহাসিক বলে অভিহিত করেছেন। তিনি বলেন, মৃত্যুদণ্ডের বিধান থাকায় আগে যেসব দেশ এই শাস্তি বাতিল করেছে সেসব দেশ থেকে সন্দেহভাজনদের প্রত্যর্পণ করতে বৈরুদ্ধ সমস্যায় পড়ত। স্বতন্ত্র আইন প্রণেতা ফিরাজ হামদান সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেওয়া এক পোস্টে সিদ্ধান্তটির প্রশংসা করেন। তিনি বলেন, 2 দশকেরও বেশি সময় ধরে এই মুহূর্তে পৌঁছাতে যারা অবদান রেখেছেন তাদের সবাইকে ধন্যবাদ। এদিকে হাদি হত্যার আসামিদের বাংলাদেশে ফেরত পাঠাতে নতুন বার্তা দিল ভারত। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যার মামলার 2 আসামিকে বাংলাদেশে হস্তান্তরের বিষয়ে নতুন বার্তা দিয়েছে ভারত। পাশাপাশি দেশটিতে অবস্থান করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ঢাকার অনুরোধের আপডেট জানিয়েছে দিল্লি। মঙ্গলবার নয়াদিল্লিতে নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই কথা বলেন। শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে ভারতের অবস্থান জানতে চাইলে তিনি বলেন, আমাদের অবস্থান অত্যন্ত স্পষ্ট। আমাদের প্রতিষ্ঠিত কার্যপ্রণালী অনুযায়ী আমরা বিষয়টি খতিয়ে দেখছি।
বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক বৈঠকে শেখ হাসিনাকে ভারত থেকে প্রত্যর্পণের বিষয়টি উত্থাপনের একদিন পর ভারতের পক্ষ থেকে এই বক্তব্য এলো। এদিকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলায় বর্তমানে ভারতীয় হেফাজতে থাকা 2 আসামিকে বাংলাদেশে হস্তান্তরের বিষয়ে জানতে চাইলে জসওয়াল বিষয়টিকে আইনি বিষয় হিসেবে উল্লেখ করেন। তিনি জানান, এ বিষয়ে তদন্ত চলছে। ব্রিফিংয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফর ও আগামী সেপ্টেম্বরে নয়াদিল্লিতে অনুষ্ঠেয় 18তম ব্রিক্স শীর্ষ সম্মেলনের আউটরিচ সেশনে অংশ নেওয়ার আমন্ত্রণের বিষয়টিও তুলে ধরেন জয়সওয়াল। তিনি জানান, বাংলাদেশে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরপরই তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়। প্রিয় দর্শক, এই নিউজগুলো সম্পর্কে আপনার মতামত দিতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিচের কমেন্ট বক্সে লিখুন। ধন্যবাদ সবাইকে।